নিয়োগের দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, নিয়োগ কবে হবে এই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে নবান্ন বাসস্ট্যান্ড, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার আজ দ্বিতীয় দিন, হাইকোর্টের নির্দেশ মতো বিকেল 4টে পর্যন্ত এই ধর্না চলবে। আর গতকালের যদি ছবি আমরা দেখতে পাই, সেখানে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসায় জড়িয়ে পড়েন এই ডিএ আন্দোলনকারী যারা রয়েছেন তারা, এবং যে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মতো প্রথমে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, পরে অনুমতি পান তারা। সেই ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন কৌস্তব বাগচি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে আজকে এই যে দ্বিতীয় দিনে তাদের এই ধর্ণা, আজকের কি ছবি একবার সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। অরিত্রিক, দেখো এই মুহূর্তে ধর্ণা চলছে এবং যেটা প্রাথমিকভাবে ধর্ণা মঞ্চ থেকে আবেদন জানানো হয়েছিল যে 72 ঘন্টা তারা নবান্নের সামনে ধর্ণা দেবেন। তবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 72 ঘন্টা ধর্ণা নির্দেশ মিললেও ডিভিশন বেঞ্চে কালকে যেটা বলা হয় আজকে বিকেল 4টে পর্যন্ত ধর্ণা দেওয়া হবে। এবং আজকে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, গতকাল রাত্রিরে প্রচুর আন্দোলনকারী এখানেই ছিলেন, টানা ধর্ণা তারা বসছেন এবং সেই মতো তারা বিভিন্ন রকমের বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুর মাধ্যমে তারা নিজেদের যে প্রতিবাদ সেটা জানাচ্ছেন। এবং ধর্ণা মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং আজকে বিকেল 4টে অবধি ধর্ণা চলবে। এবং এটা দেখার যে আজকে কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে আসেন কিনা। কালকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কৌস্তব বাগচি এরা এসেছিলেন, আজকেও বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে সমর্থনে আসার সম্ভাবনা রয়েছে। কারা আসেন সেদিকে যেমন নজর থাকবে, তেমনি কালকে যেরকম দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘাতের বাদানুবাদের আবহ তৈরি হয়েছিল, সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা সেদিকেও নজর থাকবে। তবে বিকেল 4টে অবধি ধর্ণা। কালকে একেবারে প্রাথমিকভাবে একটা অন্য জায়গায় বসলেও দুপুরবেলা 2টো নাগাদ এই যে ধর্ণা মঞ্চ, যেখানে নির্দিষ্ট হয়েছিল কোর্টের নির্দেশে, সেখানে আন্দোলনকারীরা চলে আসেন এবং তারপর সেখান থেকে টানা ধর্ণা চলছে। আরও কয়েক ঘন্টা ধর্ণা চলবে এবং তারপর তাদের যে মূল জায়গা শহীদ মিনার পাদদেশে, সেখানে আন্দোলনকারীরা ফিরে যাবেন। দেবস্মিতা, ধন্যবাদ। অরিত্রিক। রাহুলদা, গোটা শহর জুড়ে কি অবস্থা বলুন তো? একটা উৎসবের পরিবেশ, আজ বাদে কাল ক্রিসমাস, এবং তারও আগে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা পথে বসে রয়েছেন, নিয়োগ জট কাটছে না। কোথাও সরকারি কর্মচারীরা মাত্র 4% ডিএ বাড়লো, এখনও 36%-এর ফারাক, তারা পথে বসে রয়েছেন। কি চেহারা এই শহরের? তোমার মনে আছে তো, এর আগে ধর্ণা যখন হয়েছিল তোমার বিকাশ ভবনের সামনে, আমরা রেগুলার, তোমরাও দেখেছো, আমরা রেগুলার ডিবেট এসেছি, তখনও দেখেছিলাম ধর্ণা মঞ্চে ওদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি নিয়ে, আমি বলছি সম্পূর্ণ রেসপেক্ট, যে সহানুভূতি নিয়ে পুলিশ করুণাময়ী থেকে ঝান্ডোলা করে তুলে দিয়েছে। তোমার মনে আছে না? তুমি আরেকটা কথা বলছো না, যখন ওই মাংস কাটার লোকজনও প্ল্যাকার্ড নিয়ে পৌঁছে গেছিল, টয়লেটগুলো তুলে নেওয়া হয়েছিল, গতকালও টয়লেট লক করে দেওয়া হয়েছিল। না, মাংস কাটার লোকগুলো প্ল্যাকার্ড নিয়ে পৌঁছে গেছিল। কারা ধর্ণা দিচ্ছে? আজকে এই ধর্ণা মঞ্চে দেখছি পর্যটন কেন্দ্র পরিণত হচ্ছে, রাজনৈতিক। তো এটা পলিটিক্যাল হাব তো নয়, এখানে ধর্ণা মঞ্চ, আমরা ধর্ণা মঞ্চ, এই রাজনৈতিক পর্যটকদের দিয়েই কিন্তু ভোট করতে হবে। রাহুল দা, ভোট করতে হোক, যাই হোক, যারা যাচ্ছে তারা মিসগাইডেড হচ্ছে। এই রাজনৈতিক পর্যটকদের দিয়ে এই দুয়ারে সরকারের যে কর্মসূচিগুলো রয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাকি যা যা রয়েছে সেগুলো পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে। ওদের কথা বলছি না, যারা গিয়ে উপস্থিত হচ্ছে তারা তো চাইছে না এই ধর্ণাটা উঠুক, তারা তো চাইছে না এটা কোনো সমস্যা হোক, সমাধান হোক। তাহলে আগের দিন কুণাল ঘোষ তিনিও তো পৌঁছে গিয়েছিলেন, কুণাল ঘোষ তিনিও পৌঁছে গিয়েছিলেন, তাকে তো রাজনৈতিক পর্যটক বলা হয়নি। আপনি সামনে পড়ে গিয়ে ছটফট করে মরছেন, আমার সহানুভূতি আছে, আমি যেটা বলছি যে এরা যে দাবিতে ধর্ণাটা করছে, সারা রাজ্য জুড়ে যে ডিএর দাবিতে আমাদের যে যৌথ মঞ্চ আছে 38টা সংগঠনের, আমরা ডিসেম্বরের 5 এবং 6 ধর্মতলাতে আমরা সমাবেশ করলাম। তা আমাদের যে মূল দাবিটা যেটা হচ্ছে যে, না আমি বলছি টাকার কারচুপির কথা বলছেন কেন? আমাদের যে পাওনা ডিএটা আছে, দাদা বাধা দেবেন না, বলছি ডিএ যে দাবিটা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন যারা কেন্দ্রের হারে ডিএ দিতে পারে না, বেতন কাঠামো দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। আর উনি এসে পুরোপুরি বঞ্চনার দিক দিয়ে ভারতবর্ষের আমাদেরকে শীর্ষে পৌঁছে দিয়েছেন। আমাদেরকে বঞ্চিত করে 1,60,000 কোটি টাকা 12 বছরে লাভ করেছে, 1,60,000 কোটি টাকা। আর সেই টাকা উন্নয়নের নাম করে ছড়িয়ে দিয়ে তৃণমূল নেতারা লাভবান হয়েছে। 10% কাটমানি পেলে 16,000 কোটি টাকা তৃণমূলের ফান্ডে চলে গেছে। আমি হিসেবে পরিষ্কার করে বলে দিচ্ছি। তার এই কারণেই তো মাননীয় মমতা ব্যানার্জি আমাদের টাকাটা দিচ্ছে না। তারা জানে যে ডিএ দিলে সেখান থেকে কাটমানি নেই। অযোগ্য প্রার্থীরা চাকরি করছেন, যোগ্য চাকরি প্রার্থীরা পথে বসে রয়েছেন। রাজ্য সরকার বলছে আমাদের কি করণীয় আছে। আদালতের জন্য কিছুটা সমস্যা হচ্ছে, বাকি সমস্যার সমাধান করবে হচ্ছে হয় এসএসসি না হলে পর্ষদ। কিন্তু এবার যখন চাকরি প্রার্থীরা, এই যে সরকারি কর্মচারীরা যারা পথে বসে রয়েছেন,
তাদের ডিএটা দেওয়ার যখন সময় হলো তখন সরকার বলতে বসলো যে এটা ঐচ্ছিক এবং এটা কম্পালসারি নয়, সরকার দিচ্ছে, যেটা দিচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা পে কমিশন থাকা সত্ত্বেও সরকার যা দিচ্ছে, তাহলে সেটা কি? যিনি এখন ঐচ্ছিক বলছেন, তিনি যখন বিরোধী পক্ষে ছিলেন তিনি বলেছেন যে সরকার দিতে পারেন না দিয়ে তার থাকার অধিকার নেই, 1 নম্বর। 2 নম্বর, এটা হচ্ছে মৌলিক অধিকার, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছে, পার্ট 3 অফ কনস্টিটিউশন ইন্ডিয়া না, ইয়েস, মৌলিক অধিকার মানে তো কম্পালসারি। আর্টিকেল 32 পরিষ্কার বলছে রিট করতে পারে হাইকোর্টে 226, সেখান থেকে অর্ডার হয়েছে, এবং তারপরে যদি তাতেও রিলিফ না হয় সুপ্রিম কোর্টে যেতে হবে। অর্থ দিয়ে, টাকা দিয়ে, লোক লাগিয়ে, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, মুকুল রোহতগি, এদের দিয়ে পয়সা খাইয়ে দিচ্ছে যাতে করে না পায়। এটা ঐচ্ছিক নয়, দেখো না পাবেই। রাজ্য সরকারের ভূমিকাটা কি হবে তন্ময় বাবু? রাজ্য সরকারের ভূমিকা কি হবে? রাজ্য সরকার যেগুলো বিনিয়োগ হয়েছে সেগুলোকে বাতিল করতে পারবে না, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে পারবে না, যারা সরকারি কর্মচারী তাদের হকের টাকা দিতে পারবে না, তাহলে রাজ্য সরকারের কাজটা কি? দেখো, রাজ্য সরকারের কাজ হচ্ছে মেলা মৎস্য ক্লাবকে টাকা পয়সা দিয়ে জনগণের পয়সা ওড়ানো, আর যেগুলো দেওয়ার কথা সেগুলোকে না দিয়ে তাদেরকে বঞ্চিত করা। কারণ আপনারা জানবেন, এই যে যারা আসছেন বসে আছেন, ওদের একটাই দাবি যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হোক। বিজেপি ভারতবর্ষের অনেক রাজ্যে এখন কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হচ্ছে। পরে বলবেন। এবার হচ্ছে দেখুন, এই যে 4% বাড়ানো হলো, এটা দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে যে এদেরকে একটু নির্বাচন আসছে, একটু সামনে টাকা ফেলে দেওয়া, যে তোমাদের কিছু দিলাম। আর একটা জানবেন যে সুপ্রিম কোর্টে যে কেসটা পেন্ডিং আছে, সেটাতে সুপ্রিম কোর্ট বলেছেন যে এই নতুন বছরে শুনবে। এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গিয়ে বলেছে যে ভাড়া শূন্য, দিতে পারছি না। এবার ওরা গিয়ে এই প্লিটা নেবে যে দেখো আমরা চেষ্টা করছি, আমরা তো এই বাড়িয়েছি, তো আস্তে আস্তে আবার টাইম নিয়ে নাও। ঠিক আছে, আমি একটু বলি আপনার প্রতি আমার প্রশ্ন। আমি যেটা বলছি যে আপনি যে সুপ্রিম কোর্টের মামলাটা বলছেন, সেই মামলা কিন্তু রোপা 2019 নিয়ে নয়। বাম আমলে যে রোপা 2009 বেরিয়েছিল, সেখানে বছরে 2 বার দিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে মামলা চলছে। সেখানে প্রতিষ্ঠিত অধিকার 1। 2 নম্বর ব্যাপার হচ্ছে, আমরা জানি যে সরকারি কর্মচারীদের ডিএর ফারাক, সেন্ট্রালের থেকে স্টেটের যদি ফারাক 37% হয়, তাহলে সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনারা কিছু ব্যবস্থা নেননি কেন বলুন? আমি বলছি ডিএর টাকা সরকার পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে, কর্মচারীদের টাকা পাচ্ছে, আপনারা কোনো ব্যবস্থা নেননি কেন বলুন? সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আপনি বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট, সংবিধান বলুন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আপনি নির্বাচনের আগে আবার হাজার আপনি সংবিধানটা জানেন না। সংবিধানে যেটা আছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা, সেটা তখনই হয় যে যখন হচ্ছে স্টেটে ইকোনমিক কোলাপস হয়। এখন তো কোলাপস হয়ে গেছে, এখানে হচ্ছে ডিএটা দেওয়া হচ্ছে, দিতে পারছে না মানে তো কোলাপস হয়ে গেছে। একেবারেই নয় স্বপন বাবু, এখানে কোথায় তো বোঝার ভুল থেকে যাচ্ছে। রাজ্য সরকার একবারও কিন্তু ঘোষণা করেনি যে তারা আর্থিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। রাজ্য সরকার ঘোষণা করেনি। রাজ্য সরকার বলছে এটা হকের পাওনা কিনা, এটা অধিকারের প্রশ্ন, যে এটা হচ্ছে ঐচ্ছিক। এবং হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বলেছে এটা হচ্ছে অধিকার। সন্তুষ্ট থাকতে হবে, তার কারণ হচ্ছে ছুটির ভ্যালুয়েশন দিয়ে ক্যালকুলেট করা হচ্ছে। রাহুল বাবু, দেখুন সলিলদা বারবার বলছে না আদালত দ্বারস্থ হচ্ছে আমরা। যদি আদালতকে গিয়ে বলি ভাই আমাদের সত্যি নেই সামর্থ্য, আদালত শুনছেন কেন? আমার অদ্ভুত কথা, নিশ্চয়ই আইনে প্রধান যোগ্য বলে শুনছে হবে না। এই যে 1 বছর আগে 3% দিয়েছিল, এখন 4% দিয়েছে, এখন 1.5 বছর ধরে পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে। এবং বলার উদ্দেশ্যই এটা হবে যে আমাদের এত ফিনান্সিয়াল ক্রাঞ্চ রয়েছে, যদি ওঠে কেসটা আসলে উঠবে তাহলে বলবে যে আমরা 3% দিচ্ছি 1 বছর আগে, আবার 4% দিচ্ছি। দেখুন আমাদের এই ফিনান্সিয়াল ক্রাঞ্চ আছে, আমরা ট্রাই, আমাদের আর এই করে সময় নেবে। এই কথা বলছেন না যে আজকে দাঁড়িয়ে 1,16,000 কোটি প্রাপ্য বকেয়া দিচ্ছে না দিনের পর দিন। আজকে আবাস প্রকল্প টাকা দিচ্ছে না, কেন দিচ্ছে না? সরকারের জবাব নেই, আবার বড় কথা। আমি শুধু একটি কথাই বলবো,
আবাসের টাকা আসে, মানুষ যেন ঘর পায়, গরিব মানুষ। আরে আর টাকা দেন না, 100 দিনের কাজের টাকা আসে, যারা কাজ করে পয়সা পাবে, টাকাটা দেন। সেই পয়সাকে দিয়ে দেওয়ার জন্য। আরে অদ্ভুত তাহলে কথা, দিয়ে দিতে পারছেন না, 1 লক্ষ দিয়ে দিতে পারছেন না, কাছে দিন টাকা দিয়ে দেবেন, ওই টাকা দিয়ে দেবেন। না, আপনি কি বিদ্যুতের টাকা সেন্ট্রাল বিদ্যুতের গভর্নমেন্ট টাকা দিয়ে দেবেন? আটকে রাখে, আমি বলছি রাহুলদা, কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু বারবারই এই অভিযোগ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বারবারই এই অভিযোগই করছেন, এক খাতের টাকা অন্য খাতে ব্যবহার হচ্ছে, মিড ডে মিলের টাকা আসছে অন্য খাতে ব্যবহার হয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার সেটা প্রকাশ করুক, রাজ্য সরকার সেই তথ্য প্রকাশ করছে না। হিসাব দিন না, রাজ্য সরকারি টাকা দিয়ে করছে না। আপনি দিয়ে দেবেন, যদি আপনাদের ক্ষমতা থাকে আপনাকে মিড ডে মিল টাকা দিয়ে দেবেন। টাকা দেবেন না, প্রান্তিকভাবে কাটতে রাখবেন। ডিএর টাকার সঙ্গে 1,16,000 কোটি টাকার কি সম্পর্ক রাহুলদা? রাহুলদা, 1,16,000 কোটির সঙ্গে ডিএর টাকার কি সম্পর্ক? আরে দুধ কথা, আমাদের বকেয়া টাকা জানি মুশকিল। বকেয়া টাকা তো অন্য 100 দিনের কাজ, আবার আপনাদের পক্ষে দাঁড়াবো, আমি বলছি তোমরা নেই, আমরা বলছি না, আমি বলছি যে আপনাদের, আমি কিছু মিডিয়াম না, আমি বলছি যে আপনাদের সত্যি সত্যি যদি পাওনা থাকে আমাদের পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে দিল্লিতে গিয়ে ধর্ণা দেওয়া হবে, আপনি লিস্টটা প্রকাশ করুন, কোথায় কত টাকা, আমি বলছি কোথায় কত টাকা, সরকারিভাবে প্রকাশ করুন, এইখানে এত টাকা বাকি আছে, আমরা যাবো, আমরা পরিষ্কার কথা বলে বলেছেন যদি কোথাও গন্ডগোল থাকে সেটা বাদ দিয়ে দিন। আপনি 155 জন প্রতিনিধি এসেছেন, বলেছেন যে আধিকারিকরা 155 জন প্রতিনিধি এসেছেন, কোথায় করবেন? ইউটিলিটি সার্টিফিকেট দিন, 155 জন প্রতিনিধি এসেছেন, খরচের হিসাব দিন, খরচের হিসাব দিন, মানুষের পয়সা ওই তৃণমূলের নেতাদের পকেটে দেওয়ার জন্য নয়। এরা বাংলাদেশ বঞ্চনা করবে, টাকা দেবে না, আটকে রাখবে। এতগুলো প্রতিনিধি দল এলো, প্রতিনিধি দলের রিপোর্ট কোথায় তন্ময় বাবু? দেখুন, আপনি জানবেন যে প্রতিনিধি দল এসেছিল যখন এখানে, তারপরে তাদের রিপোর্টে 4টে ডিস্ট্রিক্টকে ফাইন করা হয়েছিল, একটা হুগলি, বর্ধমান, দার্জিলিং, ফাইন দিয়ে দিয়েছে। আর সেই সময়ে পঞ্চায়েতে রাত জেগে জেগে প্রমাণ লোপাট করেছে, সমস্ত কাগজপত্র পুড়িয়েছে। দেখুন, আরেকটা হচ্ছে ননরেগা অ্যাক্টে বলছে যে টাকা যাকে দেওয়া হবে তাকে খরচের হিসেব দিতে হবে। এটা হচ্ছে রাহুলদা, তাহলে অবশ্যই বাকি টাকা কোথায় গেল, বাকি টাকা কেন, চার জেলার ক্ষতিপূরণের পরে বাকি টাকা কেন দেওয়া হচ্ছে না, এটা যেমন আপনার প্রশ্ন, তেমনি আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। যোগ্য আর অযোগ্যদের তালিকাটা তো এখন, ছবিটা তো স্পষ্ট হয়ে গেছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার ফলে কারা যোগ্য কারা অযোগ্য, অযোগ্যদেরটা ক্যান্সেল করে সেই টাকাটাকে উদ্ধার করে যোগ্যদের দিয়ে দিক, রাজ্য সরকার করে দিক, এটা রাজ্য সরকারের কাজ না, না এটা রাজ্য সরকারের কাজ। আদালত স্পষ্ট বলে দিয়েছে অযোগ্যদের যে যারা যোগ্য নয়, যাদের সেই জব কার্ড ঠিক নয়, তাদের সেই জব কার্ডটা বাতিল করে সেই টাকাটা উদ্ধার করে রাজ্য সরকার যোগ্যদের দিয়ে দেবে যারা কাজ করেছে। সেটাই তো প্রশ্ন, কোথায় গেল টাকা? টাকা দেবে না, টাকা কোথায় গেল? টাকাটা গেল কোথায়? যারা অযোগ্য জব কার্ড হোল্ডার তাদের টাকাটা গেল কোথায়? সেই উত্তরটা তো রাজ্য সরকারকে দিতে হবে। জব কার্ড নিয়ে বলো না, আচ্ছা জব কার্ড আমি বললাম রাহুল, না রাহুল আমি বলছি সবচেয়ে সহজ ব্যাপারটা দেখুন, বাংলা শেখার আমি নম্বর নেই, বাংলায় নম্বর নেই, উত্তরবঙ্গে 1 লক্ষের বেশি, আমি আজকে 3 লক্ষের বেশি, বাংলায় 5,000, হিসেব দিয়েছে, আপনি হিসেব দিতে পারছেন না কেন? এই অজুহাত দিয়ে চলে তারা অন্য রাজ্য হিসেব দিয়েছে, এই অজুহাত দিয়ে কোনো আইনি জটিলতা নেই। এই যোগ্য প্রার্থীদের অযোগ্য প্রার্থীদের লিস্টটা বার করে জায়গা পেলেন না, যারা অযোগ্য প্রার্থীদের বার করে সেখানে যোগ্য বিষয়টা হচ্ছে দেখুন, এই যে বিজেপির প্রতিনিধি বলছেন যে ইউসি নিয়ে এরকম জটিলতা তৈরি করছে, আমি একটা খুব সহজ হিসেব বলছি আপনাদের, আমি বলছি সহজ হিসেবটা বলছি। আমি 2021 সালের 1 নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। আমরা অভিযোগ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনি মাঝে মাঝে বলেন না যে আমাদেরকে কেউ অভিযোগ করে না, আমাকে কেউ জানায় না, ভেতরে ভেতরে এত দুর্নীতি হয়ে যাচ্ছে। আমি লিখেছিলাম কোভিড পিরিয়ডের মধ্যে আমাদের রাজ্যের আপার প্রাইমারি ছাত্রছাত্রীরা 60,000 টন চাল থেকে বঞ্চিত হয়েছে, 60,000 টনস অফ রাইস, আর 1600 কোটি টাকার সামগ্রী থেকে বঞ্চিত হয়েছে। এর জন্য কারা, আমি তথ্য দিয়েছিলাম, আমি বলছি এর জন্য কারা দায়ী, আমি বলিনি যে তৃণমূল সরকার দায়ী, আমি বলেছি এর জন্য কারা দায়ী আপনি নিজে তদন্ত করে দেখুন। আজকে সেন্ট্রাল থেকে মিড ডে মিল টিম এলো, তারাও আমাদের অভিযোগটা নিল না, তাহলে কি এই যে পুরো গট আপ চলছে না?
তৃণমূল সরকারকে বাঁচানোর জন্য বিজেপি লোকেরা চেষ্টা করছে না। পরে গিয়ে বলবেন আর একদিকে কুশলীটা আমরা আজকে শুরু করলাম নিয়োগ নিয়ে একটা প্রশ্ন চিহ্ন, অন্যদিকে এখন এসে পৌঁছলো যেটা এই যে ভুয়ো জব কার্ড, যোগ্য অযোগ্য, সেখানে টাকা কোথায় গেল কোনো হিসেব নেই, এরকম একটা পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি। সেই জায়গা থেকে গতকালের একটা বক্তব্য যে বাংলার থেকে জম্মু কাশ্মীরের পরিস্থিতি নাকি ভালো, কলকাতায় দাঁড়িয়ে বক্তব্য মানে মন্তব্য করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা যে বাংলার থেকে জম্মু কাশ্মীরের পরিস্থিতি ভালো, কলকাতায় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন মোদী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য এবং জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল। পাল্টা কাশ্মীরে প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের কথা মনে করিয়ে তাঁকে খোঁচা দিয়েছে তৃণমূল। कि पश्चिम बंगाल से बेहतर वातावरण जम्मू कश्मीर में मिलेगा, ये मुझे ज्यादा जोर दे करके कहना है। জম্মু কাশ্মীরের রাজ্যপাল পশ্চিমবঙ্গ নিয়ে যা বলেছেন তা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। আপনি বরং প্রাক্তন রাজ্যপাল জম্মু কাশ্মীর সত্যপাল মালিকের সঙ্গে কথা বলুন। আমি রাহুলদার কাছে এই জায়গায় আসবো। আপনার নিশ্চয়ই মনে থাকবে পার্লামেন্টের এই সেশনেই একেবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের একটি কোর্ট উল্লেখ করে তিনি বলেছিলেন যে পোস্ট পোল ভায়োলেন্সে অন্তত 60% এফআইআর নেওয়াই হয়নি। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি এমনটাই। তোমাকে বলি প্রথম কথা যে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা এখন সবচেয়ে সেফেস্ট প্লেস ইন্ডিয়াতে। এনসিআরবি রিপোর্টটা নিয়ে তো আমি শেষ করি, আমাকে বলতে দেবে না, বলুন না বলুন। এবার যদি দ্বিতীয় কথা, জম্মু কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ, জম্মু কাশ্মীর ভালো থাকলে তো আমরা খুশি হব, ভালো থাকেই তো ভালো। কিন্তু প্রথম রাজ্যপাল যিনি, প্রথম লেফটেন্যান্ট জেনারেল বোধহয় সত্যপাল মালিক, যিনি পুলওয়ামা নিয়ে বলার পর দাবি করেছিলেন তাকে 300 কোটি টাকা ঘুষ দরকার দেওয়া হয়েছিল, তার রিপোর্ট কোথায়? কারা কোথায় দাঁড়িয়ে? জম্মু কাশ্মীরের সেই অশান্ত অবস্থায় দাঁড়িয়ে আজ অব্দি তার কোনো তদন্ত হলো না কেন? সত্যপাল মালিকের যে সরাসরি অভিযোগ তাকে 300 কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার, তো তার কোনো কেন তদন্ত হলো না? তো এরা যারা বলছে এখানে এরা তোতাবাকে বলি, কিন্তু এটাও তো আপনি মানবেন রাহুলদা, এই সদ্য সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার জানিয়ে দিল 370 ধারা প্রত্যাহারের যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছিল তা একেবারে সঠিক। আমি সর্বোচ্চ ন্যায়ালয়ে কথা বলবো, আমি তো আগেই বললাম জম্মু কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতবাসী হিসেবে আমি চাইবো জম্মু কাশ্মীরের মানুষ ভালো থাকুক। যদি হয় কলকাতার নিরাপত্তা সেটা খুবই আশঙ্কার জায়গা। উনি তো কোথায় বার করলেন? প্রাক্তন পুলিশ কোন রেকর্ড দেখেন না, খবর রাখেন না। এনসিআরবি রিপোর্টের কথা বললেন রাহুল দা। না, রাহুলের একটা গুণ কি যেটা জানে না সেটাও এমন ভাবে কথা বক্তব্য কোনটা জানেন না বলেই তো তোমাকে। দেখো এনসিআরবি, দেখো কলকাতা সেফেস্ট জায়গা। প্রথমে দেখো আচ্ছা রিপোর্টটা একটুখানি জানি, এনসিআরবি রিপোর্টটা কি? তুমি তো এটা জানো ধারা লঘু করা হয়, ধারা কম দিয়ে, যেখানে ধারা কথা বলে লাভ নেই কোনো, যেটা রেকর্ড সেটা বলতে হবে। এবার হচ্ছে সাপ্রেশন অফ কেসেস। তুমি যাও, তোমার পিক পকেট হলে, তোমার যদি পিক পকেট হয়, ব্যাগটা তোমার কাছ থেকে কেউ টেনে নিল, তুমি গিয়ে বললে যে আমার এরকম একটা অজ্ঞাত ছেলে এটা এসে টেনে নিয়ে চলে গেল, বললো ম্যাডাম আপনি বসিয়ে টসিয়ে তোমার চাটা খাইয়ে বলে ম্যাডাম আপনি দেখুন না যে আপনার ব্যাগে কি কি ছিল, অমুক ছিল, ওকে কার্ড ফাট ছিল, তাহলে বলবে যে একটা মিসিং ডায়েরি করো, তাহলে কি হলো? সাপ্রেশন হয়ে গেল। এবার দাও ডিস্ট্রিক্টে দাঁড়াও, আমি বলতে দাও না, রেকর্ডটা কিছু হলো না, ওটা একটা ডায়েরি হলো, এফআইআর এর ডায়েরি। রিপোর্টটা মিথ্যে না বলছি তোমাকে। এইবার এই রিপোর্টটা কিন্তু যখন হবে, এই রিপোর্টটা থাকবে, এই এফআইআরটা যে হয়নি সেটা ডিসিআরবিতে দেখাবে, নাম্বার অফ কেসেস কিন্তু গ্র্যাজুয়ালি কমছে, এবং সেই ডিসিআরবি পাঠাবে স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর কাছে, সেই স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো আবার তার মধ্যে কাটছাট করবে, তারপরে যায় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এই যে এনসিআরবি রিপোর্টটা নিয়ে এই মুহূর্তে রাজ্য সরকার অত্যন্ত গর্বিত, এবং তাহলে কেন্দ্র সরকার সমস্ত রিপোর্ট কি সাম্প্রতিককালের রাজ্য সরকারের পাঠানো নথির ভিত্তিতে হয়েছে? দেখুন, আমরা ভালো করে জানি এই সরকার হচ্ছে তথ্য চুরিতে খুব পারদর্শী। সেটা আপনার ডেঙ্গু বলুন আর কোভিড বলুন আর এই এনসিআরবি রিপোর্ট বলুন, সবসময় জানবেন যে সলিলদা যেটা বললেন যে এনসিআরবি রিপোর্টটা বেরোয় রাজ্য কি তথ্য পাঠাচ্ছে তার উপরে, এবং রাজ্য যদি না পাঠায় বা রাজ্য যদি কম করে জল দিয়ে পাঠায় তো এনসিআরবি তো সেটা দেবে। এটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গ ফার্স্ট, আপনারা কেন্দ্রীয় সরকার দুয়ারে সরকার যে আমাদের প্রথম করেছে রাজ্যকে, সেটা ভুল। ডিজিটালি ভুল না ঠিক আপনাদের সরকারটাই বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারটাই ভুলভাল, ডিজিটালি আপনাদের পুরো সরকারটাই ভুলভাল।
আপনি হচ্ছে জিনিসটা ঘুরিয়ে দিচ্ছেন না, আপনাকে উত্তর নেই। আমি বলছি আমাকে আপনি ফ্যাক্ট করুন। ডিজিটালি ইমপ্লিমেন্ট করার জন্য কম্পিউটার স্বপনবাবুর কাছে যাই, স্বপনবাবুর কাছে যাই। পরিসংখ্যান বলছে পুরনো সরকারের পাঠানো পুরনো নথির ভিত্তিতে এনসিআরবির এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। এটা সাম্প্রতিক নথি নয়, সাম্প্রতিক পরিসংখ্যান নয়। দেখুন, এই বিতর্কের মাঝে যে কথাটা বলা যায় আর কি, ওই যিনি কি যেন উপরাজ্যপাল না কি যেন মন্তব্য করেছেন আর কি, এই কথাটা যে জম্মু কাশ্মীরের থেকে আমাদের রাজ্যের অবস্থা খারাপ, এইটা একটু অতি সরলীকরণ হয়ে গেল আর কি, বা অতিরঞ্জিত ব্যাপার হয়ে গেল। বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জির সরকারের আমলে ক্রাইম বেড়েছে, এখানে অপরাধ বেড়েছে, গণতন্ত্রহীনতা বেড়েছে, মানুষের কণ্ঠরোধ করার প্রবণতা বেড়েছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু কাশ্মীরের থেকে অবস্থা খারাপ এটা আমি স্বীকার করতে চাই না। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ, আমি বলছি গণতান্ত্রিক পরিবেশ এখানে নেই। এখানে যে বঞ্চনার দিক দিয়ে ভারতবর্ষে বিরোধীদের দায়িত্ব কিন্তু কিছু কম নয়। এই রাজ্যে যাতে আইন শৃঙ্খলা যথাযথভাবে বজায় থাকে তার জন্য রাজ্য সরকারের পাশাপাশি হাতে হাত মিলিয়ে বিরোধীরা কতটা এগিয়েছে সেই প্রশ্ন থাকবে। আলোচনার সময় সেই সকলকে ধন্যবাদ। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরবো আনন্দ সকালে, সঙ্গে থাকবেন।